দর্শক, সংবাদপত্রে বাংলাদেশ অনুষ্ঠান থেকে আমি রেজানুর রহমান আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। বিভিন্ন জাতীয় দৈনিকে প্রকাশিত খবরের বিশ্লেষণ নিয়ে আমাদের আজকের এই অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত আছেন দৈনিক সমকালের উপসম্পাদক কবি মাহবুব আজিজ। শুভ সকাল। আপনাকে শুভ সকাল। পত্রপত্রিকায় প্রকাশিত কয়েকটা গুরুত্বপূর্ণ শিরোনাম আপনাকে পড়ে শোনাই আমি, তারপর আমরা আলোচনায় যেতে চাই। প্রথম আলো, জুলাই গণহত্যায় প্রথম তদন্ত প্রতিবেদন, আসামি ৮ জন। শ্রমিকের মজুরি ৩ বছর পর পর পুনর্নির্ধারণের সুপারিশ, শ্রম সংস্কার কমিশন। দৈনিক যুগান্তর, শেখ পরিবারের 10 জনের এনআইডি লক, গণহত্যার দায় হাসিনার, ডক্টর ইউনূসের কথা বিশ্বাস করতে হবে, জাতীয় সংসদ নির্বাচনের টাইমলাইন, বিশেষ সাক্ষাৎকারে অধ্যাপক ডক্টর আসিফ নজরুল। দৈনিক সমকাল, ৮ পুলিশ সদস্যকে অভিযুক্ত করে প্রথম প্রতিবেদন, মাটি, পানি, খাবার থেকে দেহে ঢুকছে প্লাস্টিক। কালের কণ্ঠের শিরোনাম, ৮ পুলিশের বিরুদ্ধে প্রথম তদন্ত প্রতিবেদন, ভিন্ন পেশার মোড়কে মাদক ব্যবসা, চীনের খুব ঘনিষ্ঠ প্রতিবেশী হতে চাই ডক্টর ইউনূস। দৈনিক ইত্তেফাক, গৃহীত হলে খর্ব হব জনগণের প্রত্যক্ষ ভোটের অধিকার, মেয়র চেয়ারম্যান পদে সরাসরি নির্বাচন না করার প্রস্তাব সংস্কার কমিশনের। বাংলাদেশ প্রতিদিন, পক্ষ ভারী করছে দলগুলো, নিবন্ধন চায় বাহারি নামের নানা রাজনৈতিক দল। মানব জমিনের শিরোনাম, 10,000 শিক্ষার্থী পাচ্ছেন স্বাস্থ্যসেবা, বনানীতে অটো চালকদের তাণ্ডব। দৈনিক দেশ রূপান্তর, শ্রমিকদের সুরক্ষা ও স্থায়ী শ্রম কমিশনের সুপারিশ, রিটার্ন দেয় না নিবন্ধিত 91% কোম্পানি। আমার দেশ, আগে বিচার পরে নির্বাচন, সরকারের সিদ্ধান্ত, চানকারপুল গণহত্যার চূড়ান্ত প্রতিবেদন জমা। কালবেলা শিরোনাম, চুক্তির চক্করে প্রশাসন, এনসিপির সেই তানভীরকে সাময়িক অব্যাহতি, প্রক্টর অফিস থেকে বের হয়ে হামলার পরিকল্পনা, বনানীতে ব্যাটারি চালিত রিকশা চালকদের তাণ্ডব। সময়ের আলো, রাষ্ট্র পরিচালনার নতুন নীতি জাতীয় সনদ। দৈনিক দিনকাল, পোপ ফ্রান্সিস মারা গেছেন, চীনের সঙ্গে সম্পর্ক গভীর করতে অঙ্গীকার পুনর্ব্যক্ত ডক্টর ইউনূসের। খবরের কাগজ, ডিজিটাল যুগেও ম্যানুয়াল 50 জেলার কারাগার, ঢাকা এখন তপ্ত দ্বীপ। দৈনিক জনকণ্ঠ, নির্বাচন নিয়ে ভিন্ন ভিন্ন মত, চলছে নানা হিসাব নিকাশ, জোট গঠনের চেষ্টা। মানে পত্রপত্রিকার শিরোনাম নানামুখী, মানে কত ধরনের আলোচনা। আমরা একটু যদি, জুলাই গণহত্যার প্রথম তদন্ত প্রতিবেদন প্রকাশ হলো এবং এটা চাঙ্কারপুলের সেই ঘটনা, আসামি 8 জন। তার মধ্যে ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান সহ আসামি 8 জন, সবাই পুলিশের সাবেক সদস্য। আসামিদের মধ্যে হাবিবুর রহমান সহ 4 জন পলাতক। তদন্ত প্রতিবেদনটি 90 পৃষ্ঠার। জি, শেখ হাসিনা প্রধান হিসেবে তো স্বাভাবিকভাবে শনাক্ত হয়েছেন এবং হুকুমদাতা হিসেবে আরও কয়েকজনের নাম এসছে এবং এটা তো জুলাই গণ অভ্যুত্থানের যে নৃশংস ঘটনা ঘটেছে, নিঃসন্দেহে এইটা খুবই গুরুত্বপূর্ণ এবং এটা যত দ্রুত এই বিচারের আওতায় আনা যাবে তাদেরকে, এবং এটা অবশ্যই জাতির জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি প্রক্রিয়া মনে করি। জাতীয় সংসদ নির্বাচনের টাইমলাইন, ডক্টর ইউনূসের কথা বিশ্বাস করতে হবে, যুগান্তরে আসিফ নজরুল সাক্ষাৎকারে বলেছেন। এখন প্রশ্ন হলো যে ডক্টর মোহাম্মদ ইউনূস ডিসেম্বর এবং জুনের মধ্যে নির্বাচন হবে সেটা বলছেন, বারবারই বলছেন। এখন যে যুক্তি তর্কগুলো শুরু হয়েছে, সংস্কার কি জুনের মধ্যে সম্ভব, নির্বাচন কখন হবে, যেমন নারী সংক্রান্ত কমিশনের প্রস্তাব হলো, সেটা বাতিলের, কিছু কিছু ধারা বাতিলের অলরেডি দাবি উঠেছে। স্থানীয় সরকার নির্বাচনে জনগণের ভোটের সুযোগ রাখা, বিশেষ করে ইত্তেফাক যে রিপোর্টটি করেছে, আপনাকে যদি একটু পড়ে শোনাই আমি। গৃহীত হলে খর্ব হবে জনগণের প্রত্যক্ষ ভোটের অধিকার, টাকার খেলা চলবে, বসবে বেচাকেনার হাট, আইয়ুব খানের মৌলিক গণতন্ত্রে ফিরে যাওয়ার আশঙ্কা, মেয়র চেয়ারম্যানদের কাছে তুচ্ছ হয়ে পড়বে জনগণ। তাহলে এই যে উপসর্গগুলো চালু হলো, আমি প্রসঙ্গটা তুললাম এই জন্যে, তখন আসিফ নজরুল সাহেব যে কথাটি বললেন সেইটা কি রাখা সম্ভব হবে? তখন এই যে
নানা ধরনের উপসর্গগুলো তৈরি হবে। হ্যাঁ, এটা ঠিকই। এখন ব্যাপারটা যেটা হচ্ছে যে আসলে যারা অংশীজন আছেন রাজনৈতিক দলগুলো, তারা যদি সত্যিকার অর্থেই চায় যে আমরা যেটা আওয়ামী লীগকে নিষিদ্ধকরণের কথাটা আসছে, দেখেন অন্য সকল বিষয়ে তাদের নানা মত আছে, প্রত্যেকটা এক জায়গায় এক, আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। কেন নিষিদ্ধ করতে হবে? যেই বিচারের প্রক্রিয়ার কথা আপনি শুরুতেই বললেন, সেটা যদি হয়ে যায়, নেতৃবৃন্দ যদি আপনার বিচারের মুখোমুখি চলে আসে, তারপরে তো আর আওয়ামী লীগের যে সকল নেতাকর্মী তো মানবাধিকার বিরোধী ঘটনায় জড়িত ছিলেন না, এবং আওয়ামী লীগ যে দুরাচার করেছে, দেশকে নরক বানিয়েছে, সেটার রায় জনগণই দেখ না ভোটে। আওয়ামী লীগকে কেন নিষিদ্ধ করতে হবে? কারণ হচ্ছে সকলে মিলে চাচ্ছে যে আওয়ামী লীগের যে ধরেন সর্বশেষ যে নির্বাচনটি 2008-এ এবং 2001-এ আমাদের সর্বশেষ স্বীকৃত দুটি নির্বাচনে আওয়ামী লীগ এবং বিএনপি প্রত্যেকেই শতকরা 40% করে ভোট পেয়েছে। তো এই বিপুল সংখ্যক ভোটের এখনো তো রয়ে গেছে, মানুষগুলো রয়ে গেছে। তো এই যার যার জালে নিয়ে আসবার জন্যই আসলে এই কথাটা বলা হচ্ছে। সেটা বাদ দিয়ে মৌলিক সংস্কারের বিষয়ে আরো কেন মনোযোগী হচ্ছে না বিএনপি সহ সকল দলগুলো? একক ক্ষমতা যেই প্রধানমন্ত্রীর হাতে রেখে দেওয়াটা, এই কারণেই তো স্বৈরতন্ত্র তৈরি হয়। বিএনপি কিন্তু দেখেন এই সংস্কার কমিটির ঐক্যমত্যের সাথে 3 বার থাকবেন না 2 বার থাকবেন, সেটাও কিন্তু বিতর্ক, সেটা নিয়েও কথা হচ্ছে, এবং বিএনপি কোনো কিছুতে রাজি হচ্ছে না। যে সংস্কার মৌলিক সংস্কারের যে কথাগুলো এনসিপি বলছে, এবং তারা বলছে যে তাহলে তো আসলে এই শাসন ক্ষমতা যদি এক ব্যক্তির হাতেই থাকে, তাহলে এই নির্বাচনে গিয়ে লাভ কি হবে? তারপর শুধুমাত্র একটা দল পরিবর্তন হচ্ছে, ব্যক্তি পরিবর্তন হচ্ছে। এটা কিন্তু খুবই প্রণিধানযোগ্য একটা কথা। আপনি বিএনপি যদি ঠিক একই রকম ভাবে একটা কর্তৃত্বপরায়ণ কাঠামোর দিকে যায়, তাহলে আসলে কি গণ আন্দোলনের যেই প্রেরণাটা ছিল, গণ অভ্যুত্থানের স্পিরিটটা, সেটার সাথে সাংঘর্ষিক অবস্থায় কিন্তু পৌঁছে যায়। তো সেই ক্ষেত্রে আসলে বলটা সরকারের কোর্টে না দিয়ে রাজনৈতিক দলগুলো যদি নিজেদেরকে চিন্তা করে যে আমরা কতটা নির্বাচনের জন্য প্রস্তুত, তাহলে কিন্তু আর সরকারকে অভিযুক্ত করবে। আমি আপনাকে জাস্ট একটা ছোট্ট করে প্রশ্ন করতে চাই। আপনি এনসিপির কথা বললেন, আমাদের গণ অভ্যুত্থান এবং বিস্ময়কর একটা পরিবর্তন এনে দিল আমাদের ছাত্ররা, তারা একটা দল গঠন করলো। আমার বেশ কয়েকটি প্রশ্ন, যেমন ছাত্ররাই আবার অন্য আন্দোলন করছে, এবং যেমন পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্ররা আন্দোলন করছে। সেই ক্ষেত্রে আমি দুঃখিত, আমি জাস্ট সেই ক্ষেত্রে তাদের ন্যূনতম কোনো বক্তব্য বা তাদের আন্দোলন দমানো বা তাদের এই রাস্তাঘাটে যা হচ্ছে সেটার ক্ষেত্রে তাদের কোনো আগ্রহ, সেটা খুব একটা পরিলক্ষিত হচ্ছে না। কিন্তু একই সাথে তারা যে প্রস্তাবগুলো রাখবার চেষ্টা করছে, কখনো কোনো শোনা যাচ্ছে যে তারা রাষ্ট্রের নাম বদলেরও প্রস্তাব রাখছে। তো এখন সংস্কার কি রাষ্ট্রের নাম বদল করেও সংস্কার হইতে হবে? আসলে হয় কি, ধরেন এরকম এত বড় একটা পরিবর্তনের পরে নানামুখী প্রবণতা দেখা যাচ্ছে। এখন এই এনসিপি যারা করেছে, তারা কিন্তু এই সমস্ত প্রস্তাব তারাই যে দিচ্ছে ব্যাপারটা তা নয়। যে সংস্কার কমিটি আলী রিয়াজের নেতৃত্বে এসেছে, সেখান থেকেও কিন্তু অনেক প্রস্তাব এসেছে। এ বলছে, সে বলছে, অমুক বলছে। এখন পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের যে ছাত্রদের 6 দফা দাবি, এটা কিন্তু এনসিপির দাবি না, যাবতীয় ছাত্রদের সমস্ত দাবির দায়িত্ব তো তারা। আমি বললাম যে ছাত্রদের সংগঠন তো রাজনৈতিক দল, তাহলে ওই জায়গাটা তো আমরা আশাই করতে পারি। কিন্তু এই সংগঠন নয়। আপনি দেখেন যে গত শুক্রবারে এর মধ্যেই 11 ঘন্টা তারা মিটিং করেছে নিজেদের মধ্যেই। এত অভিযোগ তাদের উপরে উঠেছে, এবং তারা কিন্তু অলরেডি একটা শৃঙ্খলা কমিটিও তৈরি করেছে। সেই শৃঙ্খলা তো এটা কিন্তু একটা পজিটিভ দিক, নিজেদের যে জবাবদিহিতার জায়গা তৈরি করা, এটা কিন্তু একটা পজিটিভ দিক। কথা বলে এসেছে, এখন তো তাদেরকে করতে হবে, এবং এটা তো আমাদের প্রত্যাশা। গণ অভ্যুত্থানের পরে তাদের কাছে এই প্রত্যাশা যে এই তরুণ ছাত্ররা, তাদের সামনে দীর্ঘ জীবন পড়ে আছে, এখনো যদি তারা এই সমস্ত কিছুর মধ্যে জড়িয়ে যায় তাহলে, এবং তারা কিন্তু অলরেডি একজনকে বহিষ্কারও করেছে, তাদের গুরুত্বপূর্ণ তানভীর নামের একজনকে সদস্য, তাদেরকে আপাতত স্থগিত করেছে। তো এই বিষয়গুলো অবশ্যই ইতিবাচক। তবে তাদের উপরে তো আমরা এত কিছু দায়িত্ব চাপিয়ে দিতে পারি না। মাত্র তারা গণ অভ্যুত্থানের স্মারক নিয়ে তারা এগিয়ে যাচ্ছে, এটা ঠিক আছে, কিন্তু যারা আমাদের অভিজ্ঞ রাজনৈতিক নেতারা, তারা কি করছেন? তারা কেন বুঝতে পারছেন না যে গণ অভ্যুত্থানের পরের বাংলাদেশের মানুষরা সেই শাসন আর মেনে নেবে না, যেখানে সকল স্তম্ভ একজনের পায়ে লুটে যায়।
এবং ওই জায়গা থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। জাতি কিন্তু অবশ্যই মুক্তি চায়। এইটা তো একেবারে কি বলবো সংখ্যাগরিষ্ঠ মানুষেরই দাবি। অবশ্যই কথা বলতে আপনি বললেন যে সকল ক্ষমতার এবং সকল মতজানু হয়ে যাওয়া এক জায়গায়, সেখানে আর ফেরত যাওয়ার কোনো রাস্তা সেই সুযোগ নাই, সেই সুযোগ নাই। কিন্তু রাজনৈতিক দলগুলো তো খুব সহজে সেটা ছাড়বে বলে মনে হচ্ছে না। আপনি দেখেন কোন রাজনৈতিক দল অন্য কোন, যেটা বললাম যে এক আওয়ামী লীগের প্রশ্ন ছাড়া সব বিষয়ে কিন্তু তাদের নানান রকম মত আছে। তারা বারবার নির্বাচন করছে। নির্বাচনই কেবল গণতন্ত্র নয়, নির্বাচন গণতন্ত্রের উত্তরণ একটি ধাপ, বড় একটি ধাপ। কিন্তু সেই নির্বাচন কি করে হবে, সেখানে কারা অংশগ্রহণ করবে এবং নির্বাচিত হয়ে কোন প্রক্রিয়ায় তারা শাসন ক্ষমতা চালাবেন, এগুলো খুবই জরুরি। যুক্তরাষ্ট্র বা যুক্তরাজ্যে 100 বছর লেগেছে একটি দলকে গণতন্ত্রায়ন করতে। আমাদের তো এতদিন যায়নি, কিন্তু তারপরেও আজকের এই টেকনোলজির যুগে আমরা কেন এত সময় নেব? আমরা কেন মানে প্রজন্ম পরম্পরার রাজনীতিতে জড়িয়ে গেছি? এটা রাজতন্ত্র নয় কি? না, আপনি তাহলে একটা জিনিস, বাবা মা সন্তান, পিতা মাতা সন্তান, সেই আলোচনাটাই আবার করতে চাই যে আমরা এখন বলছি সংস্কার আগে তারপরে নির্বাচন, আবার কেউ বলছেন কতিপয় সংস্কারের পরে নির্বাচন। ব্যাপারটা এরকম যে মুরগি আগে না ডিম আগে, ডিম আগে না মুরগি আগে, মানে কতদিন চলবে? কিন্তু দুইটাই দেখা যাচ্ছে এখন পরিষ্কার দেখা যাচ্ছে। এখন গত 3টা মিটিং যে হলো সেখানে কিন্তু ডিম এবং মুরগি দুটাই সরকার দেখিয়ে দিয়েছে। সেটা হচ্ছে আপনি যদি মৌলিক সংস্কার চান তাহলে আপনাকে প্রধানমন্ত্রী কয়বার হতে হবে এবং সরকার প্রধান এবং দলীয় প্রধান একজন হবেন কিনা। আমি কিন্তু একটা জিনিস জাস্ট বোঝার জন্য যে প্রধানমন্ত্রী পরপর 2বার বা 3বার হইতে হবে, 5বার হইতে হবে কেন? হ্যাঁ, কারণ যে 15 বছর শেখ হাসিনা ছিলেন, উনি তো একটা একনায়কতন্ত্রের একটা সিম্বল হয়ে গেছেন। এখন শেখ হাসিনার সমান যেতে হবে যে নিয়ে আসবেন পরবর্তীতে। দুঃখিত প্রশ্নটি করবার জন্য যে যাই হোক, এটা আলোচনার জায়গায় হয়তো নিশ্চয়ই। কারণ হচ্ছে কি, যারা ক্ষমতায় আসতে চাচ্ছেন তারা এটাকে চিরস্থায়ী বন্দোবস্তই করতে চাচ্ছেন। অন্য এখন যে আলোচনাটা করতে চাই, মনে হচ্ছে যে এখন সবারই রাজনৈতিক দল গঠন করবার একটা অভিপ্রায় তো শুরু হয়ে গেছে। প্রথম আলোতে শিরোনাম হয়েছে নিবন্ধন চায় 65 রাজনৈতিক দল, বেশিরভাগ নাম সর্বস্ব। এই ঘটনাটা আমরা এর আগেও দেখেছি। হ্যাঁ, এবং এটা প্রত্যেক নির্বাচনের আগেই কিন্তু আপনি দেখেন, এবং তারপরে তাদের কোনো খোঁজ পাওয়া যায় না। যেই নির্বাচনটা হয়ে গেল 7ই জানুয়ারি 2024 সালের একক নির্বাচনে, যে ডামি প্রার্থীর নির্বাচন, ওখানেও কিংস পার্টি ছিল কিন্তু বহুগুলো, এবং তাদের কোনো খবর নাই। এবং এটা বোধহয় এটাকে একটা সুযোগ, এখন ব্যবসা বাণিজ্যেরই কোনো দরজা খুলে যায় সম্ভবত। কাউকে দেবে নমিনেশন, ওখানে দাঁড়াবে। এখন যেহেতু আওয়ামী লীগ যদি অনুপস্থিত থাকে, একদিকে তো ঝুঁকে যাবে সবকিছু, তখন আরো অনেকে দাঁড়াবে গোলা ভোট ভরার জন্য। একটা সমন্বয় থাকছে। ব্যাটারি চালিত রিক্সাওয়ালারা গতকাল গুলশান বনানী ওই এলাকায় যে দাপটটা দেখালেন, কাউকে ছাড়লেন না, সাংবাদিকদেরও পিটিয়েছেন। তাহলে কি এটা কি গণতান্ত্রিক অধিকার? না, এটা আসলে যে চারপাশে তো নানান রকমের আমরা বা সংঘর্ষ এবং হিংস্রতা দেখছি, এখানে গণতন্ত্রের তো প্রশ্নই ওঠে না। বরং এটা আইন শৃঙ্খলা পরিস্থিতি যে আমাদের নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে মাঝে মধ্যেই। এবং এটা যেখানে আপনি দেখেন, ওই যে বনানীতেই একটা প্রাইম এশিয়ার ইউনিভার্সিটির ছাত্র একটা সামান্য বিষয় নিয়ে একটা মেয়েটিকে দেখে কেন হেসেছে, এটা একটা কোনো কথা, এবং সেখানে বুকের মধ্যে ছুরি মেরে ফেললো। মানে খুন কি আমাদের লবণের চাইতেও কম হয়ে গেল? সেই যে 74 সালের পত্রিকায় লেখা হয়েছিল, তো ওইরকম অবস্থা দাঁড়াচ্ছে কিনা। মানে এটা এই ব্যাপারগুলো আসলে অনেক শক্ত এবং কঠোর হওয়া উচিত আইন শৃঙ্খলার ব্যাপারে। এখানে আপনি যাকে পেয়েছে তাকেই মেরে দিয়েছে। মোটর সাইকেলে যাচ্ছে, রিক্সায় যাচ্ছে, রিক্সা ভেঙে চুরে আপনার গুলশান লেকে ফেলে দিয়েছে। এই বাইক কয়েকদিন আগে তো সামাজিক যোগাযোগের মাধ্যমে দেখলাম যে এক চাঁদাবাজ, সে চাঁদা নিয়ে বলতেছে আমার মাথার পশম উঠতে পারে। চিন্তা করেন। আরেকটা ব্যাপার হচ্ছে কি, এই যে ইজি বাইক, এতে কোনো রেজিস্ট্রেশন নাই, কিচ্ছু নাই, গ্রাম থেকে এসেছে আর কিছু পারে না, একটা ইজি বাইক আরেকজনের ঘাড়ের উপরে উঠে যাচ্ছে। তো এটা কোনো নিয়ন্ত্রণ, একটা দেশ বোঝা যায় তার সড়ক পরিবহনের শৃঙ্খলা সংস্কৃতি দেখে। হ্যাঁ, এখন আমাদের দেশের পরিস্থিতিটা বোঝা যাচ্ছে এই রাস্তা, বিশেষ করে ইজি বাইক দেখে। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আমরা যে বিষয়গুলো নিয়ে কথা বললাম আপনি নিশ্চয়ই শুনলেন। আলোচনাটি হলো ইজি বাইক এবং আমাদের ব্যাটারি চালিত এই যে রিক্সা, আমাদের ভাইরা যে কাণ্ড দেখালেন সেটা তো কখনোই কাম্য না। ভালো থাকবেন। আগামীকাল নিশ্চয়ই সঙ্গে আবার কথা হবে। খোদা হাফেজ।